আসসালামু আলাইকুম ব্যাংকার সহকর্মী ভাই বোনেরা ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং ডিপ্লোমা প্রিপারেশনের আরেকটি টপিকস এবং আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই যে আমরা এখানে লিখেছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নিয়ে আমরা কিন্তু আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো। তো আমরা ইফেক্টিভ ইন্টারেস্টটা বলতে কি বুঝি? ইফেক্টিভ ইন্টারেস্টটা হচ্ছে সাপোজ একটি লোন আমাদের এরকম বলা হলো যে 1 লক্ষ টাকা একটি লোন দেওয়া হলো, যেটা হচ্ছে 10% রেটে দেওয়া হলো আর কি। এখন এই যে আমরা 10% রেট বলতেছি, এটাকে আমরা বলছি নমিনাল রেট বা স্টেটেড রেট, অর্থাৎ যে রেটটা আমরা বলে দিচ্ছি যে 10% রেটে এই লোনটা দেওয়া হলো। কিন্তু এই লোনের আরো কিছু শর্ত কিন্তু দেওয়া থাকে। কখনো কখনো বলা থাকে এই লোনটা হচ্ছে কোয়ার্টারলি কম্পাউন্ড, অর্থাৎ বছরে 4 বার কম্পাউন্ডেড হবে, অথবা কখনো বলা থাকে এটা হচ্ছে মান্থলি কম্পাউন্ডেড, অর্থাৎ প্রতি মাসে এটা কম্পাউন্ডেড হবে। আবার কখনো এরকম বলা থাকে যে এই লোনটার জন্য একটা রিকোয়ার্ড কম্পেনসেটিং ব্যালেন্স দরকার। কম্পেনসেটিং ব্যালেন্সটা কি? আমরা এই যে কম্পেনসেটিং ব্যালেন্সটা কি আমরা এটা একটু আগে জেনে নেই। কম্পেনসেটিং ব্যালেন্সটা কি? এই যে আমরা এখানে লিখেছি সিবি, কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে যে কখনো কখনো কোনো কোনো ব্যাংক এরকম বলে যে আমি 1 লক্ষ টাকা লোন দিব, কিন্তু এখানে 10% আমরা প্রথমে কেটে রাখবো, ওকে, যেটাকে আমরা এই লোনের কোলাটেরাল আকারে বলতে পারি যে এই লোনের এক প্রকারের কোলাটেরাল এটা, অর্থাৎ সহযোগী জামানতের মতো। অর্থাৎ আমি 1 লক্ষ টাকা লোন দিব, কিন্তু প্রথমেই 10% আমরা কেটে রেখে দেবো এজ এ মার্জিন। অর্থাৎ আমরা যদি 1 লক্ষ টাকা লোন দিই তাহলে 10% অর্থাৎ 10,000 টাকা আমরা কেটে রেখে দিব, অর্থাৎ ইউজেবল যে লোন, অর্থাৎ কাস্টমার পাবে হচ্ছে কত টাকা? কাস্টমার পাবে হচ্ছে 90,000 টাকা। তাহলে কখনো কখনো তাহলে আমরা এই শর্তগুলো দিই, তাহলে আমরা তো লোনের যে রেট, ইন্টারেস্ট রেটটা কিন্তু আমরা প্রকাশ করি, যেটাকে আমরা নমিনাল বা স্টেটেড রেট বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের নমিনাল রেট। কিন্তু বাকি যে শর্তগুলো আমরা দিচ্ছি, অর্থাৎ কখনো বলছি এটা কোয়ার্টারলি কম্পাউন্ডেড, অর্থাৎ বছরে 4 বার এটা কম্পাউন্ড হবে, অথবা কখনো কখনো আমরা মার্জিন কেটে রাখছি। আবার কখনো কখনো লোনটা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ডিসকাউন্ট বেসিস লোন, ডিসকাউন্টেড লোন বলতে কি বুঝায়? যে আমরা সাপোজ 10% ইন্টারেস্ট রেটে আমরা লোন দিচ্ছি, যেটাকে আমরা নমিনাল রেট বলছি। 1 লক্ষ টাকা লোন দিয়ে যদি আমরা বছরের শুরুতে ইন্টারেস্টটা কেটে নেই, অর্থাৎ 1 লক্ষ টাকা লোন 10% ইন্টারেস্ট, তাহলে কত হচ্ছে? 10,000 টাকা। 1 লক্ষ টাকা 10% মানে কত? এই যে 1 লক্ষ গুণিত 10%, এই যে 10% ইকুয়াল টু কত? 10,000 টাকা। তাহলে যদি আমরা 10,000 টাকা, এই যে ইন্টারেস্ট রেটটা, এই ইন্টারেস্টটা যদি আমরা আগেই কেটে ফেলি, তাহলে এই লোনটাকে আমরা ডিসকাউন্টেড আমরা লোন বলে থাকি আর কি। তো যাই হোক, ডিসকাউন্টেড বিষয়টা কিন্তু অন্যরকম, সেটা আমরা পরে আলোচনা করব। যেটা হচ্ছে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, হ্যাঁ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো সেটা অন্য জিনিস। এখানে আমরা ডিসকাউন্টেড লোন বলছি। ডিসকাউন্টেড লোন আমরা কখন বলছি? ডিসকাউন্ট বেসিস লোন কখন বলছি আমরা? যখন আমরা ইন্টারেস্টটা বছরের শুরুতেই কেটে নেব। দ্যাট মিনস ইউজেবল যে ফান্ডটা কাস্টমার বা বড়োয়ার যে ফান্ডটা পাবে, 1 লক্ষ টাকা লোন দিলে লোনটা যদি ডিসকাউন্ট বেসিস হয় তাহলে সে 1 লক্ষ টাকা পাবে না, এই 10,000 টাকা বাদ দিয়ে অর্থাৎ 90,000 টাকা পাবে। এখন যদি লোনটা একই সাথে ডিসকাউন্ট বেসিস এবং একই সাথে কম্পেনসেটিং ব্যালেন্স, এই দুটোই যদি রিকোয়ারমেন্ট আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা লোনের কম্পেনসেটিং ব্যালেন্স যদি 10% হয়, তাহলে 10,000 টাকা সেখানে বাদ যাবে। আবার যদি বলি ডিসকাউন্ট বেসিস লোন, তাহলে এই যে ডিসকাউন্ট বেসিস লোন 10% ইন্টারেস্টে, তাহলে আবার 10,000 টাকা বাদ যাবে। সেক্ষেত্রে ইউজেবল ফান্ডটা হয়ে যাবে কত? 80,000 টাকা। তো ওকে, তাহলে এই যে আমরা বলছি 10% নমিনাল ইন্টারেস্ট, তাহলে সেক্ষেত্রে এই যে বাকি শর্তগুলোর জন্য এই লোনটার রেট কিন্তু 10% থাকে না, কার্যকর রেট কিন্তু বেড়ে যায়। এই যে বাস্তবিক পক্ষে কার্যকর যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটাকে আমরা বলি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করেছি ইআইআর দ্বারা। ইএ হচ্ছে ইফেক্টিভ, আই হচ্ছে ইন্টারেস্ট, আর আর এ হচ্ছে রেট। কি হলো? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা হচ্ছে তখন বেড়ে যাবে যদি বাকি শর্তগুলো দেওয়া হয়, অর্থাৎ যদি বলা হয় এটা বছরে 2 টাইমস বা 4 টাইমস বা 6 টাইম বা 12 টাইমস, অর্থাৎ যদি এরকম বছরে একবারের বেশি যদি এটা কম্পাউন্ডেড হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডেড হলে রেটটা, ইফেক্টিভ রেটটা বেড়ে যাবে। আবার কম্পেনসেটিং ব্যালেন্স অথবা যদি ডিসকাউন্ট বেসিস লোন হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইফেক্টিভ রেটটা বেড়ে যাবে। অথবা যৌথভাবে, অর্থাৎ যদি কম্পাউন্ডেডও হয়, আবার যদি আমরা কম্পেনসেটিং যে ব্যালেন্স সেটাও যদি
অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু রেটটা বেড়ে যাবে। তো ওকে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। ওকে, এখন আমরা তাহলে কিভাবে এটা হিসাব করব? আমরা প্রথমে বললাম যে এই সূত্রটা আমরা এখানে লিখেছি, ইআইআর, ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 1 প্লাস আর বাই এন টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, এই যে এখানে আরটা হচ্ছে নমিনাল রেট, যে রেটটা প্রকাশ করা থাকে, এনটা হচ্ছে হোয়াট ইজ এন, তাহলে এর আরটাকে আমরা কি বলছি? আরটা হচ্ছে নমিনাল, নমিনাল যে রেটটা আমাদের, অর্থাৎ যে অথবা এটাকে আমরা বলতে পারি স্টেটেড রেট, যে রেটটা আমাদের বলা থাকে। ওকে, এনটা কি? এনটা হচ্ছে যে কম্পাউন্ডেড টাইম, কম্পাউন্ডেড টাইম, অর্থাৎ কত টাইম এটাকে কম্পাউন্ড করা হয়েছে। তাহলে আমি যদি বলি এটাকে 4 বার, বছরে 4 বার, অর্থাৎ কোয়ার্টারলি কম্পাউন্ডেড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এন এর মান হবে 4। আর আর এর মান যদি 10% হয়, যে 10% রেটে আমরা লোনটা দিলাম, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব, 10/100 ইকুয়াল টু 0.1। দিস ইজ দ্য ভ্যালু অফ আর। তাহলে আর এর মান এবং এন এর মান আমরা বুঝতে পারছি, আমরা যত বার এটাকে কম্পাউন্ডিং করছি সেটা হচ্ছে ভ্যালু অফ এন, আর আরটা হচ্ছে আমাদের যে নমিনাল রেটটা, যে রেটটা বলা হচ্ছে সেই রেটটা, এটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব। এখন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে সবচেয়ে সুবিধা হবে। এখন আমি বললাম যে একটি লোনের রেট হচ্ছে 10% দেওয়া হলো, 10%, দ্যাট মিনস 0.1, এবং এটাকে কম্পাউন্ড করব 4 টাইম। ওকে, এখন যদি আমরা বলি তাহলে এই লোনটার যে কম্পাউন্ডিং করছি এই শর্তটার জন্য তার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইআইআরটা বের করি, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইআইআর, তাহলে ইআইআর ইকুয়াল টু কি হবে? 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 0.1, এন এর মান কত? 4 টু দি পাওয়ার কত? এন এর মান হচ্ছে 4 মাইনাস 1। ওকে, দিস ইকুয়াল টু 1 প্লাস, তাহলে আমরা যদি এখন এটাকে ভাগ করি, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এখন, তাহলে 0.1 ভাগ 4, তাহলে ইকুয়াল টু কত হলো? 0.025, 0.025 টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, এখন তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? প্লাস 1, তাহলে এটা কত হলো? 1.025 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এখন যদি এটাকে আমরা টু দি পাওয়ার 4 করি তাহলে কত হচ্ছে বিষয়টা আমরা এখন দেখি। তাহলে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা আসলে হচ্ছে এই জায়গাতে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে হিসাব করে পাচ্ছি 1.1038। ওকে, আর নিলাম না, মাইনাস 1। ওকে, এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি এটা, তাহলে রেজাল্টটা কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তাহলে দিস ইকুয়াল টু, বিয়োগ করলে হচ্ছে 10 পয়েন্ট বাদ দিলে 0.1038। ওকে, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে কয় দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে এটাকে যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে ইআইআরটা কত হচ্ছে? ইআইআর ইকুয়াল টু 10.38%। ওকে, এই যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেটেড রেট, নমিনাল রেট যেখানে 10% ছিল, সেখানে কিন্তু ইফেক্টিভ রেট কিন্তু বেড়ে হয়ে গেছে 10.38%। অর্থাৎ যেই লোনটা আমরা 10% রেট বলছি, কিন্তু বলে দিচ্ছি সাথে যেটা কোয়ার্টারলি কম্পাউন্ড, সেই ক্ষেত্রে কিন্তু রেটটা কি হচ্ছে? রেটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যদি কম্পাউন্ডিং যে পিরিয়ডটা সেটা যদি বাড়ায় দেই, অর্থাৎ যদি 4 টাইম না করে এটাকে 12 টাইম করি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কিন্তু আরো বেড়ে যাবে। অর্থাৎ কম্পাউন্ডিং যত দ্রুত হবে, অর্থাৎ মান্থলি হলে বাড়বে, কোয়ার্টারলি হলে একটু কম হবে, 2 টাইমস হলে কিন্তু আর একটু কম হবে, এবং ইয়ারলি হলে সবচেয়ে কম হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র স্টেটেড যে রেট, সেই রেট দিয়েই কিন্তু লোনের রেট কিন্তু বোঝা যায় না। ইফেক্টিভ রেটটা বের করতে গেলে বাকি শর্তগুলো কিন্তু পড়ে দেখতে হবে। তাহলে আমরা যদি কম্পাউন্ডিং পিরিয়ড দেওয়া থাকে, তাহলে আমরা ইফেক্টিভ যে ইন্টারেস্ট রেটটা সেটা কিভাবে হিসাব করব আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, এরপরে আমরা দ্বিতীয় যে সূত্রটা দেওয়া আছে সেটাতে আমরা যাই। তাহলে এটা ক্লিয়ার হয়েছে আশা করা যায়। ওকে, এখন যদি আমরা একইভাবে যে দ্বিতীয় সূত্রটা রয়েছে, ইআইআর ইকুয়াল টু ইন্টারেস্ট বাই পি মাইনাস সিবি মাইনাস আই গুণিত 100। ওকে, এটা আমরা কি, এই আইটা হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ নমিনাল যে রেটটা দেওয়া থাকবে সেই রেটে আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্টটা
পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স এবং আই তো হচ্ছে ইন্টারেস্ট আমরা বললাম। তাহলে এই যে সূত্রটা, এখানে কিন্তু দুটো শর্ত আমাদের এখানে বলা আছে। একটা হচ্ছে যদি লোনে কম্পেনসেটিং ব্যালেন্স থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে আমি 1,00,000 টাকা লোন দেব বা যে প্রিন্সিপালটা আমরা দেব তার 10% টাকা আমরা কেটে রেখে দিব অ্যাজ এ কোলাটেরাল বা সহযোগী জামানত হিসাবে আমরা এটা সংরক্ষণ করব। তাহলে 1,00,000 টাকার 10% যদি কেটে রাখতে চাই বা 10 লক্ষ টাকা দিলে 10% কত হয়, 1,00,000 টাকা আমরা কেটে রাখবো। অনেক ব্যাংক কিন্তু এটা এভাবে দেয়, আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এই যে এটা একটা মেথড, ঠিক আছে। তাহলে এই যে কম্পেনসেটিং ব্যালেন্সটা, এটা হচ্ছে সিবি, ওকে। আর আইটা হচ্ছে কি, লোনটা যদি ডিসকাউন্ট বেসিসে হয়, অর্থাৎ যদি এরকম বলা থাকে যে 1,00,000 টাকা লোন দিলাম, 10% যে ইন্টারেস্ট রেট সেটা আমরা বছরের শুরুতেই আমরা কেটে রেখে দেবো, সেক্ষেত্রে ইউজেবল ফান্ডটা কিন্তু কমে যায়। তাহলে এই যে নিচের এই জায়গাটুকুকে, অর্থাৎ পি মাইনাস সিবি মাইনাস আই, এটুকুকে আমরা কিন্তু বলতে পারি ইউজেবল ফান্ড। ইউজেবল ফান্ড অর্থাৎ যে ফান্ডটুকু বড়োয়ার ব্যবহার করতে পারে, অর্থাৎ যদি কম্পেনসেটিং ব্যালেন্স থাকে সেটুকুও বড়োয়ার পাবে না। আবার আয় যদি এটা যদি ডিসকাউন্ট বেসিসে লোন হয়, ইন্টারেস্ট যদি আগেই কেটে রেখে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই ফান্ডটুকু বড়োয়ার পাবে না। সেক্ষেত্রে কোনটুকু পাবে, শুধুমাত্র প্রিন্সিপাল টুকু কিন্তু পাবে, ওকে। তাহলে সেক্ষেত্রে ইউজেবল ফান্ডটা কিন্তু কমে যাবে। অর্থাৎ নিচের যে পোর্শনটা পি মাইনাস সিবি মাইনাস আই, এটাকে আমরা বলছি ইউজেবল ফান্ড, ওকে। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে। আমরা বললাম যে একটি ঋণ দেওয়া হলো, প্রিন্সিপাল হচ্ছে 1,00,000 টাকা। প্রিন্সিপাল হলো কত টাকা, 1,00,000 টাকা। নমিনাল রেট অফ ইন্টারেস্ট বলা হলো আর হচ্ছে 10%, ওকে। তাহলে 10% যদি রেট হয় আমাদের, তাহলে আয়ের মানটা কত হবে, আই ইকুয়াল টু হবে কত, আই ইকুয়াল টু হলো 1,00,000-এর 10% কত, 10,000 টাকা, ওকে। এই যে আয়ের ভ্যালুটা আমরা পেলাম 10,000 টাকা, ওকে। এখন সিবি কত, আমরা যদি সিবি, এটা কিন্তু বলা থাকবে যে রিকোয়ার্ড কম্পেনসেটিং ব্যালেন্স কত টাকা সংরক্ষণ করতে হবে, বলা হলো যে সিবি হচ্ছে 10%। তাহলে সিবি যদি 10% হয়, তাহলে সিবির ভ্যালু কত হবে, সিবি ইকুয়াল টু হবে 10,000 টাকা, ওকে। তাহলে এটা কিন্তু বলা থাকবে, এটা বলা থাকবে যে আমার কম্পেনসেটিং ব্যালেন্স কত পার্সেন্ট সংরক্ষণ করতে হবে, এটা বলা থাকবে। তার উপর ভিত্তি করে এটা বের করতে হবে। যদি বলা থাকে না সিবি 20% দিতে হবে, অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স মার্জিন সংরক্ষণ করতে হবে 20%, সেক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু হয়ে যাবে কত, 1,00,000 টাকা 20%, সেক্ষেত্রে এটা হয়ে যাবে তখন 20,000 টাকা। এটা দেখতে হবে যে কত রিকোয়ারমেন্ট দিয়েছে, ওকে। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন পাচ্ছি। এখন বলা হলো যে 10% রেটে তো লোন দেওয়া হয়েছিল, এখন তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কোথায় যে দাঁড়ালো, অর্থাৎ লোনের রেট কিন্তু আর এখানে 10% থাকলো না, বাকি শর্তগুলোর জন্য লোনের রেটটা কিন্তু বেড়ে গেল। তাহলে ইআইআর এর ভ্যালু যদি আমরা এখন বের করি, তাহলে আমরা যদি এই সূত্রে মানগুলো এখানে বসাই, তাহলে দেন ইআইআর নিশ্চয়ই দেখা যাচ্ছে এখানে, ইআইআর ইকুয়াল টু প্রথমে কি আই, এই যে আয়ের ভ্যালু কত, 10,000, ওকে। 10,000 বাই নিচে, নিচে কত, যদি আমরা বলি একই সাথে দুটো শর্ত যদি অ্যাপ্লাই করে, কম্পেনসেটিং ব্যালেন্স এবং ডিসকাউন্ট বেসিস, তাহলে দুটোই কিন্তু কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে 1,00,000 থেকে 10,000 আর 10,000, আমরা এখানে সরাসরি বসাই 1,00,000 থেকে এই 10,000 আর 10,000, 20,000 বিয়োগ করলে কত হয় এখানে 80,000, এই যে 80,000 গুণিত 100, ওকে। তাহলে দিস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি ক্যালকুলেটরে এটা ভাগ করে দেই, 10,000 ভাগ 80,000, 10,000 ভাগ 80,000, 10,000 ভাগ 80,000 গুণিত 100, ওকে। এই যে দাঁড়ালো 12.5%। লোনের রেট কিন্তু ছিল দেওয়া 10%, হয়ে গেল কত পার্সেন্ট, হয়ে গেল 12.5%, ওকে। কিন্তু কখনো কখনো লোনটা ডিসকাউন্ট বেসিস নাও হতে পারে, অর্থাৎ যদি শুধুমাত্র কম্পেনসেটিং ব্যালেন্সের কথা বলে, ডিসকাউন্ট বেসিস না বলে, সেক্ষেত্রে এই যে মাইনাস আই, এই মাইনাস আইটা হবে না। আমরা এখানে একটু দেখাই, তাহলে আমরা এটুকু তো বুঝতে পারছি যে দুটো শর্তই যদি অ্যাপ্লাই করে, কম্পেনসেটিং ব্যালেন্স এবং হচ্ছে যদি এখানে ডিসকাউন্ট বেসিস লোন বলে, তাহলে আমরা দুটোই বিয়োগ করব। কিন্তু যদি বলে যে না ডিসকাউন্ট বেসিস না, আমরা ইন্টারেস্ট আগে কেটে রাখবো না, শুধুমাত্র কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে এই যে এখানকার যে আয়টা, এই আয়টা কিন্তু বিয়োগ হবে না। অর্থাৎ শুধুমাত্র ইউজেবল যে ফান্ডটা, সেটা হচ্ছে তখন শুধুমাত্র 10,000 বিয়োগ হবে। সেক্ষেত্রে কি হবে, ইআইআর ইকুয়াল টু আই বাই, সেক্ষেত্রে কি হবে, পি মাইনাস সিবি শুধুমাত্র গুণিত 100, ওকে। নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমরা এই জায়গাতে তাহলে কি হবে, এবার যদি আমরা তাহলে এই যে শুধুমাত্র
এই যে ডিসকাউন্ট বেসিস না হওয়ার জন্য এটা বিয়োগ করবো না, সেক্ষেত্রে এটা কি হবে 10,000 ভাই নিচে হচ্ছে, তাহলে 1 লক্ষ থেকে 10,000 এই যে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিলে থাকে 90,000 গুণিত 100। সেক্ষেত্রে এটা কি হচ্ছে আমরা যদি একটু করে দেখি, তাহলে ভাই 10,000 ভাগ 90,000 গুণিত 100, তাহলে কত হলো 11 পয়েন্ট, এই যে 11.11%। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেটটা প্রকাশ করা থাকে এই প্রকাশিত রেটটা কিন্তু ঠিক থাকে না যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট যদি দেওয়া থাকে, অন্য শর্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু বেড়ে যায়। এখন যদি বলে যে দুটোই শর্ত অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে, এখানে বলা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। এখন যদি বলে যে আমাদের এই যে দুটো শর্তই, অর্থাৎ এই যে এখানে যেটা দেখছি অর্থাৎ কম্পাউন্ডেড পিরিয়ড দেওয়া আছে, এটা কোয়ার্টারলি কম্পাউন্ডেড, আবার বলা হচ্ছে যে কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট আছে, সেক্ষেত্রে দুটোই যদি শর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করবো? অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমরা এই কম্পেনসেটিং ব্যালেন্সটা অ্যাপ্লাই করে আমরা প্রথমে আগে এখানকার এখানকার যে আরটা বের করবো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা এখান থেকে বের করব, এবং এখানে যে রেটটা পাবো সেই রেটটাকে আমরা আবার এই সমীকরণে ব্যবহার করে আমরা টোটাল যে কম্বাইন্ড যে ইফেক্ট এই দুই শর্তের সেটা আমরা বের করতে পারবো। আমরা একটা ছোট্ট উদাহরণ দেই। সাপোজ বলা হলো 1 লক্ষ টাকা লোন আমরা দিলাম। ওকে, 1 লক্ষ টাকা লোন দিলাম, সবগুলো রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে, অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স বলা হলো যে 10%, তাহলে কত টাকা? 10,000 টাকা। কম্পেনসেটিং ব্যালেন্স আমরা কি বললাম? 10,000 টাকা, অর্থাৎ 10% রিকোয়ারমেন্ট আমাদের ছিল। আবার এই লোনের আর বলেছি আমরা 10%, তাহলে আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 10,000। ওকে, যেটা স্টেটেড আর 10% আমরা বলেছি, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে প্রথমত অ্যাট ফার্স্ট আমরা এই সূত্র ব্যবহার করে এই যে শর্তগুলোর জন্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করবো, EIR ইকুয়াল টু তাহলে কি হবে? I বাই পি মাইনাস সিবি মাইনাস আই গুণিত 100। একটু আগেই আমরা এটা করলাম। তাহলে আয়ের ভ্যালু কত? এখানে আমরা 10,000 দিব, আর এখানে 10 10 20 বাদ দিলে হচ্ছে 80,000 টাকা গুণিত 100%। একটু আগে আমরা বের করলাম, এটা হচ্ছে 12.5%। এই যে আরটা পেলাম এখানে, এই যে আরটা, এই আর এর ভ্যালুটাকে আমরা এখন এই সমীকরণে ব্যবহার করলে কম্বাইন্ড ইফেক্টটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে আর এর মানটা এখানে পেলাম হচ্ছে 12.5%। এখন এই 12.5% এখানে বসালে আমরা পেয়ে যাব। এখন যদি বলে যে এইটা আরেকটা শর্ত ছিল কি, যে কম্পাউন্ডেড হচ্ছে 4 টাইম, তাহলে 4 টাইম কম্পাউন্ডেড যদি হয় তাহলে আমরা যে সূত্রটা বসাবো এখানে, এখন EIR ইকুয়াল টু 1 প্লাস আর বাই এন টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর এর ভ্যালুটা কত বসাবো? এই যে 12.5%, তাহলে কত? 1 প্লাস, আমরা বলেছি এটা ডেসিমেল বাই 100 করে বসাবো, তাহলে আর এর ভ্যালু কত হবে? 0.125 ডিভাইড বাই, আমরা যেহেতু বলেছি 4 টাইম কম্পাউন্ডেড, বাই 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, বাদ বাকি হিসাবটুকু আমরা নিশ্চয়ই করতে পারবো। ওকে, আমি একটু তারপরে এখানে যদি করে দেখি তাহলে কত দাঁড়াচ্ছে এটা, আমরা যদি ভাগ করি একটু, তাহলে 0.125 ভাগ 4, তাহলে কত হলো এটা? 1 প্লাস 0.0331। ওকে, আরো কিছু রয়েছে আমরা নিলাম না, অথবা যদি পুরোটা নিতে চাই নিতে পারি আমরা, 0.3125 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এখন এটা যদি আমরা 1 এর সাথে যোগ করি, তাহলে দিস ইকুয়াল প্লাস 1 ইকুয়াল টু 1.03125 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন এটাকে যদি আমরা পাওয়ার 4 করি, তাহলে দিস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে? 1.13098। ওকে, আর নিলাম না, মাইনাস 1। এখান থেকে যদি মাইনাস 1 এখন আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 0.13098। ওকে, এখন এটাকে যদি আমরা পার্সেন্টে নিয়ে আসি, 100 তে গুণ করলে কত হবে? 13.098%। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লোনটার রেট বলা ছিল মাত্র 10%, এই যে বাকি শর্তগুলোর জন্য রেট গিয়ে দাঁড়ালো কত? 13.098%। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু কাজগুলো করি ব্যাংকে, জাস্ট আমরা আপনারা আলোচনা করলাম যাতে করে আমাদের একটু রিভিউ হয়, আমরা যাতে এগুলো পরীক্ষাতে আমরা করতে পারি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।